কোনো রাষ্ট্রের অস্তিত্ব তখনই সুরক্ষিত যখন সেই রাষ্ট্র সৎ, স্বচ্ছ আর ন্যায়পরায়ণ হয়। লাজবন্তী, লাজবন্তী, আমি বেরিয়ে যাচ্ছি। টিফিন নিয়েছো তো? হ্যাঁ, নিয়ে নিয়েছি। গরিমা, আমিও বেরোচ্ছি। হ্যাঁ মা, তোমার টিফিন। সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না। এই তাজা সবজি নাও, তাজা সবজি। এই সবজিওয়ালা, সবজিওয়ালা, এই তাজা সবজি নাও, তাজা সবজি। তাজা সবজি নাও, তাজা সবজি। সবজিওয়ালা, সবজিওয়ালা। গরিমাদি, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। গরিমাদি, গরিমাদি। আরে আরে, কি করে হলো? কি করে হলো? সাবধানে, সাবধানে। এ বাবা। গলা কেটে দিয়েছে। আরে আস্তে আস্তে, ঘাড় যেন পেকে না যায়। রক্ত সোজা রাখো, সোজা রাখো। গরিমাদি, উঠে দাঁড়াবার চেষ্টা করুন, উঠে দাঁড়াবার চেষ্টা করুন। আরে আস্তে, কেউ একটা রিকশা রাখুন। আমি আপনাকে ধরেছি, আপনি এইভাবে চলবার চেষ্টা করুন। চলুন, চলুন, চলুন। আস্তে আস্তে চলুন। হ্যাঁ, আস্তে আস্তে, আস্তে। সাবধানে তোলো। দেখে দেখে দেখে, সাবধানে। গলাটা সোজা রাখুন। একটু সোজা, সোজা, সোজা হয়ে। হ্যাঁ, চলো চলো চলো, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সাবধানে চালা। আস্তে আস্তে। আরে সরে যা, সরে যা, সরে যাও সামনে থেকে, সরে যা। আপনার কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না বাবা। গরিমাদি, কিছু হবে না। মেরে ফেলো, পুঁতে ফেলো, শেষ করে দাও সমস্ত প্রতিবাদী আওয়াজকে, অন্যায় আর বেআইনি কাজের বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজকে, সিস্টেমকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেই সমস্ত সাহসী আওয়াজকে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্বতন্ত্র সমস্ত অভিব্যক্তি সবকিছুর গলা টিপে ধরতে হবে। গরিমা চৌধুরী প্রথম ব্যক্তি নয় যার কণ্ঠস্বর রোধ করতে হামলা চালানো হয়েছে, আর এটা তার উপর প্রথমবার হামলা ছিল না। এমন কি ছিল যার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে শুরু করেছিল? এমন কি ছিল যার বিরুদ্ধে সে কোমর বেঁধে নেমেছিল? আমাদের ওদের বোঝাতে হবে, ওদের সঙ্গে ঝগড়া করলে চলবে না। যদি আমরা ওদের এটা বলি যে ময়লা বাইরে ফেলো না, তাহলে হয়তো ওরা আমাদের উপর রেগে যেতে পারে বা ওদের সম্মানে লাগতে পারে। সেই জন্য আমাদের ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে। ওদের এটা বোঝাতে হবে যে কেন ময়লা বাইরে ফেললে ওদেরও ক্ষতি হবে এবং অন্যদেরও ক্ষতি হতে পারে। বুঝেছো তোমরা? রূপার, বর্ষা, তোমরা ওয়েস্ট কলোনিটা দেখবে, আর স্মৃতি, নাজমা, ইস্ট কলোনিটা তোমরা দেখো। লাজবন্তী, এই কলোনি তুমি দেখো। ঠিক আছে শ্রদ্ধাদি। গরিমা, ভালো লাগছে তোমার কাজ করতে? হ্যাঁ, খুব ম্যাম। গুড। আই এম শিওর যে তুমি তোমার মায়ের সাথে এই এরিয়া সমস্ত লোকেদের সাহায্য করবে। অবশ্যই ম্যাম।
শশাঙ্ক নাম ওনার, অনেক বড় অফিসার। অফিস কোথায় ওনার? এই ইলেকট্রিসিটি বোর্ডের বেসমেন্টে শুরু করেছে। ঠিক আছে, গিয়েই দেখ, ভালো লাগলে কাজ শুরু করে দিস। ঠিক আছে। আর তোর কাছে প্যাম্পলেটস আছে না? হ্যাঁ, হ্যাঁ। কোথায় দিতে হবে মনে আছে তো? কথা তো অনেক লোকের সঙ্গেই বলেছে, কেউ কেউ আসবেও বলেছেন। এবার দেখা যাক কতজন আসেন। দ্যাটস গুড। কোথাও একটা থেকে তো শুরু করতেই হবে। কি গরিমা চৌধুরী, 18 বছর। কতদূর পড়াশোনা করেছো? 8 অবধি পড়েছি, তারপর আর করতে পারিনি, সংসারে টাকার অভাব ছিল। বাড়িতে কে কে আছেন আর কি করেন? বাবা আছেন, ছোট কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করেন। দুজন বড় দাদা আছেন, একজনের মোবাইল রিপেয়ারিং এর দোকান আর একজন ড্রাইভার। একটা ছোট বোন আছে, আর মা লোকাল এনজিওতে কাজ করেন। ও, তো সেজন্যই তুমি এখানে কাজ করতে চাও? হ্যাঁ, আমি মাকে কাজ করতে দেখেছি, আমার খুব ভালো লাগে। অনেক সমস্যা আসতে পারে, আর বেশিরভাগ পরিস্থিতিতেই সমস্যায় পড়তে হবে। তুমি জানো আমাদের দেশের পরিবর্তনের কতটা প্রয়োজন? আর যখন আমরা কোনো জিনিসে পরিবর্তন আনার চেষ্টা করি, সেটাই সবচেয়ে কঠিন কাজ। স্বাভাবিক ব্যাপার, তুমি যখন নিজের কথা বলবে বা ধরো কোনো সিস্টেমের বিরোধিতা করতে চাইবে, তাহলে তোমার অনেক শত্রু হবে। আমাদের কণ্ঠস্বর চারিদিক থেকে রোধ করার চেষ্টা করা হবে। কিন্তু স্যার, যদি প্রতিবাদ না করি তাহলে পরিবর্তন কি করে হবে? প্রতিবাদ করে তো দেখতে হবে। তাড়াতাড়ি নিয়ে যাও ভাই, তাড়াতাড়ি 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 চলুন, তাড়াতাড়ি চলুন। কি হচ্ছে? কোথায় আমার মেয়ে? কোথায়? আপনারা চিন্তা করবেন না, ডাক্তারবাবু বলেছেন ঠিক হয়ে যাবে, অপারেশন হচ্ছে। কিন্তু হয়েছে আমি দেখলাম একটা ছেলে পালিয়ে যাচ্ছে, আমি পিছনে ঘুরে দেখি ও চাকু দিয়ে গরিমাদির উপরে হামলা করেছে। ওই দাঁড়া দাঁড়া! আর যতক্ষণে আমরা হসপিটালে এসে পৌঁছলাম, অনেক রক্ত বেরিয়ে গেছে ওর। গরিমা কোথায়? অপারেশন চলছে এখন। বাড়ির কাছেই হয়েছে, সেরকমই বলছে এরা। চিন্তা করবেন না। অনেক রক্ত বেরিয়ে গেছে, ক্রিটিক্যাল কেস। গলাটা খুব খারাপ ভাবে কেটেছে। আমি দেখা করতে পারি এর সঙ্গে? আগে এখন নয়। এটা নিশ্চয়ই রেশন মাফিয়ার কাজ। গরিমাকে নিয়ে মা এমনিতেই টেনশনে ছিল, তারপর ওকে নিয়ে অনেক হুমকিও দেওয়া হয়েছিল। এখন স্টক নেই তো আমি কি করতে পারি বলো তো? গত 2 মাস ধরে এই কথাই বলছেন আপনি। তাও তো কপাল ভালো যে এইটুকুও পাচ্ছ। হ্যাঁ, এই বছর চাষবাস মোটেই ভালো হয়নি, সামনে এর থেকেও খারাপ দিন আসছে। তোমার কি লাগবে? আমার হাতে দুটো কার্ড রয়েছে। এই হলুদ কার্ডটা হলো বিপিএল কার্ড, আর এই লালটা হলো এএওয়াই কার্ড। এই যে হলুদ বিপিএল কার্ডটা রয়েছে, এটা বিলো পভার্টি লাইন কার্ড, দারিদ্র্য সীমার নিচে যারা থাকে তাদের জন্য। আর এএওয়াই মানে অন্তোদয় অন্ন যোজনা কার্ড, সব থেকে গরিব লোকেদের জন্য। এই সমস্ত যোজনা অনুযায়ী দুটো কার্ডের প্রাপকরা সবচেয়ে কম দাম অনুযায়ী রেশন পেতে পারে। কিন্তু এমন হয় না। এই কার্ড লোকেদের কাছে পৌঁছানো
আর তাদের কাছে ঠিকঠাকভাবে রেশন পৌঁছানোর পুরো প্রক্রিয়াতে অনেক স্ক্যাম, গন্ডগোল আর অনেক কারচুপি হয়। আর আমাদের সবার কাজ এখান থেকেই শুরু। আমরা সবাই মিলে ঠিক এই জায়গাতেই মনোনিবেশ করব। তো আমরা তাহলে কি রেডি? গরিমা, তুমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে জানো যে কার কার কাছে এই কার্ডটা রয়েছে আর তারা এই কার্ড থেকে কতটা উপকার পাচ্ছেন, যতটা রেশন ওদের পাওয়া উচিত তার থেকে কতটা কম পাচ্ছেন, আদৌ পাচ্ছেন কিনা। আপনি কি বলতে পারবেন যে এই কার্ড কিভাবে পাওয়া যায়? শিওর, এই দেখো। মা, আমি 10 মিনিটের মধ্যে বেরোবো। ঠিক আছে, শোন, ঝগড়া করবি না। ঠিক আছে মা, ঝগড়া করব না, শুধু কথা বলবো। একটি 18 বছরের মেয়ে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে এমন কি ছিল যা তাকে এই ধরনের কাজ করার জন্য অনুপ্রেরণা দিয়েছিল? গরিমা কেন মানুষের অধিকারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল? কার্ডের জন্য দরখাস্ত দিয়েছি, কিন্তু এখনো পাইনি। এই দেখুন, এই হলো রসিদ। 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো বিপিএল কার্ড পাইনি। ঠিক আছে, আমি খোঁজ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার 8 মাস হয়ে গেছে? হ্যাঁ, এখনো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। 1 বছর? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। ফর্ম ভরেছি। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ করছি। হ্যাঁ, আমাদের কাজ হলো রেশন বিক্রি করা। কে কার্ড পেলো কে না পেলো সেটা আমরা কি করে জানতে পারবো? রেশন অফিসে তো আপনি প্রায় যাতায়াত করেন, তাই না? ওখানে আমরা আমাদের স্টক নিতে চাই, লোকেদের কার্ড চেক করতে নয়। তাছাড়া তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? কোনো সরকারি অফিসার নাকি? এদের মধ্যে এমন অনেকে আছেন যাদের প্রায় 6 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করেছে, কিন্তু এরা এখনো তাদের কার্ড পায়নি। কারোর কারোর তো 1 বছরও হয়ে গেছে। এই সবে দুর্নীতি রয়েছে। আমাদেরকে পিডিএস অফিস থেকে জানতে হবে। আচ্ছা, সেটা কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরা সেই অথরিটি যারা এই কার্ডটা ইস্যু করে, আর সমস্ত রেশন শপের কন্ট্রোলিং অথরিটিও এরাই। এটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ, কিন্তু এরা সবাই ওখানে বহুবার গেছে, জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু আমরা এবার শুধু জিজ্ঞেস করব না, তুমি আরটিআই ফাইল করো। সেটা কি হয়? আরটিআই এর মানে হলো রাইট টু ইনফরমেশন, মানে কোনো কিছু জানার অধিকার। এটা আসলে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের অধীনে আসে। এর অন্তর্গত যে কোনো ব্যক্তি যে কোনো পাবলিক অফিস থেকে জনতার সুবিধার্থে যে কোনো ইনফরমেশন ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারে। রাত অব্দি কি করছিস? ফর্ম ফিল আপ করছি মা, রেশনের অধিকারের জন্য। এটা জানতে হবে যে এতগুলো রেশন কার্ড এই লোকজন পায়নি কেন, কোথায় আটকে আছে। এ তো অনেকগুলো দেখছি। এদের মধ্যে কেউই তাদের রেশন কার্ড পায়নি। গরিমা চৌধুরী। ঠিক আছে, একটু সময় লাগবে। 30 দিন লাগবে স্যার। আপনি তো পিআই, এটা গণতান্ত্রিক অধিকার। থ্যাংক ইউ।
এখানে এইসব লোকে সাইন আর আঙুলের ছাপ আছে। আমাকে বলল যে এরা এদের কার্ড পেয়ে গেছে, আর ওরা নাকি ওই কার্ডে ওদের রেশনও পাচ্ছে। একেবারে ফ্রড এটা। রশিদ আছে মানে এরা রেশন তুলে নিয়েছে। আমাদের কি আপনার খুব বোকা মনে হচ্ছে? হকের রেশন পাচ্ছি না তার মানে এই নয় যে আমরা ঘাস খাচ্ছি। আমরা সব বুঝি। এরা এদের কার্ড পায়নি, তার মানে এদের নামে অন্য কেউ রেশন তুলছে। আর আপনি বলছেন যে আপনি কিছু জানেন না। আমি সত্যি বলছি, আমি সব জানি না। ঠিক আছে, আপনার দোকানের রেজিস্ট্রেশন সরকার করেছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। ওনাকেই গিয়ে বলছি যে কি হচ্ছে আপনার দোকানে। এখানেও ওই একই জিনিস হচ্ছে যেটা আগের দোকানে হচ্ছিল। এ সম্পর্কে আমি কিছু জানি না। কিছু না জানলে আপনাকে আমি ভালো করে জানিয়ে দেব। গরিব মানুষের অধিকারের রেশন কার্ড আর তার থেকে প্রাপ্য রেশনের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে অন্য লোকেরা করে থাকে। মুহূর্তে এই ধরনের যোজনার ঘোষণা করে দেওয়া হয়, যার উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা। কিন্তু বাস্তবে কি তাদের কাছে এই যোজনার কোনো সাহায্য পৌঁছয়, নাকি মাঝখানেই সব ভাগবাটোয়ারা হয়ে যায়? আমাদের দেশের প্রায় সব যোজনাতেই দুর্নীতির ছায়া রয়েছে। গরিমা তো তার মধ্যে একটা ছোট্ট অংশ থেকে পর্দা ওঠানোর চেষ্টা করছিল, যা বহু মানুষকে সমস্যায় ফেলে দিয়েছিল। ফালতু বাওয়াল হচ্ছে। রোজ এই মেয়েটা এলাকার কিছু মহিলাদের নিয়ে দোকানের সামনে হাজির হয়ে যায়, তারপরে দোকানের সামনে ঝামেলা শুরু করে। নন্দুদা, ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু মোটেই সামলানো যাবে না। দেখো, আমার মনে হয় যে আমাদের কিছুদিনের জন্য এসব বন্ধ করা উচিত। কি কি নাম রে ওর? গরিমা চৌধুরী। জানতে পেরেছি ও আরটিআই ফাইল করেছে। ঠিক আছে, চলো তাহলে দিলীপের কথা মেনেই নি। কয়েকদিন কাজ তাহলে বন্ধই থাক। ওই মেয়েটার ব্যাপারে পুরো খোঁজ খবর নে তো। আমরাও ওর একটু আরটিআই করি। এই নিন চাল, আর এটা গম, আর এই যে এটা আপনার কার্ড। আসলে হয়েছিল কি, এটা ভুল করে অন্য কারোর কাছে চলে গিয়েছিল। এইটুকু ব্যাপারের জন্য কি ঝামেলা করবেন বলুন?
কম করে 200 জন তাদের কার্ড পেয়ে গেছে। খুব ভালো করেছিস রে মা। এবার দেখবে ওরা ওদের রেশনও ঠিকঠাক পাবে। আজকে কি করতে এসেছো? সবাই তো কার্ড পেয়ে গেছে। সবাই কার্ড পেয়েছে, কিন্তু তারা রেশন পাচ্ছে না। এক মাসে 35 কিলো রেশন, 10 কিলো চাল আর 25 কিলো গম। তো আমরা কি করতে পারি? স্টকই তো নেই। রঘু ভাইকে জিজ্ঞেস করো, ওর কাছেও স্টক নেই। আর আমাদের স্টক দেওয়া ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের কাজ, এতে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তাহলে লিখুন না এই কথাটা আপনার বোর্ডে। আর এটাও লিখুন যে আপনার দোকানে এইসব জিনিসের স্টক নেই। কিন্তু আপনার বোর্ডে তো এইসব কিচ্ছু লেখা নেই। কতটা জিনিস পেয়েছেন আর কতটা লোককে দিয়েছেন দেখান রেজিস্টার। দেখান আপনি কি কমপ্লেন করেছেন ফুড অ্যান্ড সাপ্লাইতে যে আপনার দোকানে কোনো স্টক নেই। দেখো মেয়ে, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে কোনো কিছুই দেখাতে পারবো না। আমার কি করা উচিত সেটা আমি ভালোভাবে জানি। অনেক বছর ধরে দোকান চালাচ্ছি। পাকামো মারিস না, যেটা বলছি সেটা ভালো কথায় বোঝ। ঠিক আছে, বুঝেছি। জয় স্যার, ওই মেয়েটা তো এখানেও হাজির হয়েছে। কমিশনারের ঘরের সামনে বসে রয়েছে। এই মেয়েটা আমাদের জন্য ঝামেলা তৈরি করছে আর নিজেও ঝামেলায় জড়াচ্ছে। জয় স্যার, ওর কাছে স্টক সাপ্লাইয়ের ব্যাপারে অনেক খবর আছে। এই মেয়েটা আমাদের জন্য ঝামেলা তৈরি করছে আর নিজেও ঝামেলায় জড়াচ্ছে। জয় স্যার, ওর কাছে স্টক সাপ্লাইয়ের ব্যাপারে অনেক খবর আছে। আপনাকে ভেতরে ডাকছে ম্যাডাম। স্যার, এগুলো হলো গত 2 মাসের স্টক সাপ্লাইয়ের লিস্ট। আর এগুলো কিছু রেশনের দোকানের বাইরের বোর্ডের ছবি। স্যার, রেশন দোকানের মালিক দোকানের বাইরে স্টকের কোনো বোর্ডই লাগায় না যে কতটা স্টক এসছে, কতটা দেওয়া হয়েছে, যেগুলো আপনার ফুড অ্যান্ড সাপ্লাই থেকেই বলে দেওয়া হয়েছে। কম স্টক তো ছাড়ুন, এরা অনেক বেশি পেয়েছে, তবু এরা দোকানের বাইরে বোর্ড লাগিয়ে রেখেছে যে এদের স্টক নেই। আর এই সব খবর আমি আরটিআই এর মাধ্যমে পেয়েছি। স্যার, এরা জনতার অধিকারের খাবার এক জায়গায় করে বাইরের বাজারে বেচছে। আর স্যার, এতে আপনাদেরও রেশন আধিকারিকরা সামিল রয়েছে। এইসব দোকানে দিনে দুপুরে চুরি হচ্ছে আর এরা নিজেদের চোখে কাপড় বেঁধে রেখেছে। আমার মনে হয় এই ঘটনায় এদেরও যথেষ্ট ভূমিকা আছে। ঠিক আছে, আমি দেখব। স্যার, এখন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত। তোমার বয়স কত? 20 বছর, কিন্তু তার সঙ্গে এটার কি যোগাযোগ? এখানে এমন কিছু আছে যেগুলো একদম ঠিক নয়, আর সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর আপনি সেটার জন্য একটু তাড়াতাড়ি পদক্ষেপ নিন। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। গরিমা চৌধুরী, এটাই তোমার নাম তাই তো? হ্যাঁ। আমি এই মামলাটা দেখব, কিন্তু তোমার জন্য একটা অ্যাডভাইস আছে। সাবধানে থেকো, বি কেয়ারফুল। থাকবো স্যার, কিন্তু যতটা দরকার ঠিক ততটাই। খুব বেশি কেয়ারফুল হতে গিয়ে আমরা হয়তো কেয়ারলেস হয়ে গেছি, আর এই দেশের অনেক কিছু জিনিসও। থ্যাংক ইউ স্যার। লাজবন্তী দি। হ্যাঁ, নমস্কার। আমার নাম ঠিকানা জানার কোনো দরকার নেই। আমি যা বলছি একটু মন দিয়ে শুনুন। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আপনার মেয়ে গরিমা বেশি বাড়াবাড়ি করছে, বেশি চালাকি দেখাচ্ছে, নেতাগিরি করা শুরু করেছে। বাচ্চা মেয়ে, একটু খেয়াল রাখুন ওর। এখন স্বাধীনতার লড়াই তো আর হচ্ছে না। এসব ফালতু ব্যাপারে জড়িয়ে কেউ কিচ্ছু পাবে না, বুঝলেন কিছু? নমস্কার। দেখ বাবা, মানলাম যেটা তুই করছিস সেটা ভালো কাজ, কিন্তু ওরা খুবই শক্তিশালী মাফিয়া। ওরা দেখ
দেখ, মানুষকে সাহায্য করা আলাদা ব্যাপার, আর এদের সাথে টক্কর নেওয়া আলাদা ব্যাপার। মা, আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশে গণতন্ত্র আছে, আর এই গণতন্ত্রের জন্য সরকার আছে। তুই ঠিক বলেছিস মা। বাবা, এরা কিন্তু খুব খারাপ লোক। আমি তো সেটাই বলছি, এরা খুব সাংঘাতিক লোক। নিজের কার্যসিদ্ধি করার জন্য কাউকে মারতেও পিছপা হয় না, যে কোনো লোককে টাকা দিয়ে কাজ করাতে পারে। বাবা, কিছুদিন আগে পেপারে পড়েছিলাম, বিহারের একটা লোক ছিল যে রোড মাফিয়ার সাথে পাঙ্গা নিয়েছিল। সত্যেন্দ্র দুবে নাম ছিল ওনার। শশাঙ্ক বাবুর কাছ থেকে শুনেছি, খুব ভালো মানুষ ছিলেন উনি। তুই খুব ভালো কাজ করছিস মা। যদি কোনো সন্তান খারাপ কাজ করে তাহলে বাবা মার উচিত তাকে বাধা দেওয়া, আর সন্তান যদি ভালো কাজ করে কি করে বাধা দেবো আমি? আর এইসব তো তোমার থেকেই শিখেছি মা, তুমিই তো আমার হিরো। ভয় করে। মহেন্দ্র, একটু দেখ এদিকটা। দেখ ভাই, কথাটা ওপরতলা অব্দি পৌঁছে গেছে। এই সব কিছুই মেয়েটারই কারসাজি। হ্যাঁ, আর বড়বাবু স্ট্রিক্টলি বলে দিয়েছে, যদি কোনো রেশনের দোকানে কোনো গড়বড় হয়, কোনো কমপ্লেন হয়, তাহলে লাইসেন্স বাতিল, আর আমরাও একেবারে ফেঁসে যাব। তাহলে? তাহলে আবার কি? বোর্ড লাগা, স্টক দেখা, স্যার যে কোনো সময় আসতে পারে। মানে এত বছর ধরে যে ক্ষীর খেয়েছি সব বন্ধ? ওরে গাধা, এই অর্ডারটা শুধু তোর জন্য নয়, সব রেশনের দোকানের জন্য। আর তুই কেন চেঁচাচ্ছিস? তুই তো এতদিন আমাদের দয়াতেই খেয়ে পড়ে রয়েছিস, দুদিন কারচুপিগুলো না হয় নাই করলি। মানে এত বছর ধরে যে ক্ষীর খেয়েছি সব বন্ধ? ওরে গাধা, এই অর্ডারটা শুধু তোর জন্য নয়, সব রেশনের দোকানের জন্য। আর তুই কেন চেঁচাচ্ছিস? তুই তো এতদিন আমাদের দয়াতেই খেয়ে পড়ে রয়েছিস, দুদিন কারচুপিগুলো না হয় নাই করলি। সত্যি গরিমা, তুমি শুধু আমাদের সঠিক রাস্তাই দেখাওনি, এমনকি আমাদের সামনে ঢাল হয়েও দাঁড়িয়েছ। তুমিই আমাদের শিখিয়েছো যে আমরা অধিকারের জন্য লড়তে পারি। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমার সাথে ছিলেন, আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন। এটা তো সবে শুরু, যদি আমরা চাই তো অনেক কিছু বদলাতে পারে। এখন কি আমাকে এইসব ঝামেলায় পড়তে হবে? স্যার, এবার জল মাথার উপরে উঠে যাচ্ছে, আর এখনই যদি ওকে না আটকাই তাহলে ওর সাহস আরো বেড়ে যাবে। আমাদের যে করে হোক ওকে আটকাতে হবে। দেখ নন্দু, এইসব বাজে ঝামেলা নিয়ে আমার মাথা খারাপ করিস না। তুই খুব ভালো করে জানিস যে এসব ক্ষেত্রে কি করতে হয়। ওর আওয়াজটা কি করে বন্ধ করবি সেটা কি আমি তোকে বলে দেবো? নন্দুদা, দিলীপদা, আজ বললে আজ, আর এখন বললে এখনই। এই কাজটা নিজে করিস না, কোনো বাইরের মালকে ডাক আর ওকে সুপারি দিয়ে দে। আর শোন, অন্য এলাকা থেকে ছেলে ডাকবি, 3-4 হাজারে তো অনেক ছেলে পেয়ে যাবি। যে কোনোভাবেই হোক ওই মেয়েটাকে একেবারে চুপ করিয়ে দে। তাজা সবজি নাও, তাজা সবজি। গরিমাদি,
তার আওয়াজকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য তার উপর হামলা করা হয়। গরিমা কি আবার উঠে দাঁড়াতে পেরেছিল? জোরালো আওয়াজের সঙ্গে কি সে আবার লড়াই করতে পেরেছিল? একটি সাধারণ মেয়ে এসব শুধু এজন্যই করছিল কারণ তার মনে মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। সে প্রশাসনের বেসিক সিস্টেমে যে ঘাটতি রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আমাদের প্রশাসনের প্রতিটি এজেন্ডার অন্তর্ভুক্ত স্কিমে গন্ডগোল আছে, যাকে সবসময় এড়িয়ে চলা হয়। এই স্কিমগুলোর লাভ যেসব মানুষের কাছে পৌঁছানো উচিত তার বদলে তা দালাল আর চিটিংবাজদের কাছে পৌঁছয়। সে আওয়াজ তুলেছিল, আর যখনই এরকম আওয়াজ ওঠে তখনই ক্ষমতাবান মানুষদের মধ্যে আলোড়ন পড়ে যায়, আর তারা সর্বশক্তি দিয়ে সেই আওয়াজকে বন্ধ করতে গলা টিপে ধরার চেষ্টা করে। দৃষ্টি ঘোরানোর জন্য মিথ্যে গল্প রচনা করতে শুরু করে, কনস্পিরেসি থিওরি বানায়, আর সিস্টেমে যে ঘাটতিগুলো রয়েছে সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেয়। এই সব কিছুর বিরুদ্ধে গরিমার প্রতিবাদ আগামী পর্বে দেখানো হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের কর্তব্য পালন করবেন। জয় হিন্দ। নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো গরিমা চৌধুরীর লড়াইয়ের গল্পের দ্বিতীয় তথা শেষ ভাগ। একটি 20 বছরের মেয়ের রেশন মাফিয়া আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ফল। 20 বছরের গরিমা চৌধুরী আর্থিক দুরবস্থার কারণে অষ্টম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করতে পেরেছিল। তার প্রেরণা ছিল তার মা, যে কিনা একটি এনজিওর সঙ্গে সমাজ কল্যাণের কাজে যুক্ত ছিলেন। তার থেকেই প্রেরণা পেয়ে সে রেশন ব্যবস্থার মধ্যে ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে। 2002 সালে গরিমা সুধার নামের একটি এনজিওতে জয়েন করে, যেটি শশাঙ্ক আগরওয়াল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে গড়ে তোলে। এই গ্রুপটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের দ্রব্যাদি বিতরণ আর রেশন কার্ড বিতরণে হওয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জোরালো করছিল। এই এনজিও কাজ করার সময় গরিমা বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন কার্ড আর AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ডের সম্পর্কে জানতে পারে। এবার গরিমা দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে এই সমস্যার শেষ পর্যন্ত দেখবে। সে নিজের এলাকায় প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষদের কাছে তাদের রেশন কার্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। এরকম অনেক মানুষের সঙ্গেই তার দেখা হয় যারা কার্ডের জন্য অ্যাপ্লাই তো করেছিল কিন্তু তখনও পর্যন্ত কার্ড পায়নি, অথচ সেই এলাকার রেশন ডিলারদের দাবি যে তারা কার্ড সম্পর্কে কিছুই জানে না। শশাঙ্ক আর তার বন্ধু অজয় প্রসাদের মাধ্যমে গরিমা জানতে পারে RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ক্ষমতা সম্পর্কে। গরিমা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে RTI করে, কিন্তু RTI থেকে পাওয়া তথ্য দেখে সে আশ্চর্য হয়ে যায়, কারণ কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের তো রেশন কার্ড দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো অন্য কারোর কাছে পৌঁছে গেছে, যারা তাদের নামে অনবরত জিনিস রেশন দোকান থেকে তুলে নিচ্ছে। গরিমা এলাকার কিছু মহিলাদের সঙ্গে নিয়ে রেশন দোকানের সামনে প্রতিবাদ জানায়। রেশন দোকানের মালিক এর ফলে সামান্য ঘাবড়ে যায়, আর রেশন মাফিয়ারা একত্র হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে সবাই কার্ডও পেয়ে যায় আর রেশনের সামগ্রীও। এটাই ছিল তার প্রথম জয়। এবার গরিমা রেশন দোকানের স্টকের উপর নজর রাখতে শুরু করে। সে জানতে পারে যে রেশন মাফিয়ারা মাল স্টকে রেখে তার রেশনের ন্যায্য মূল্যে বিক্রি না করে বাজারে চড়া দামে বিক্রি করছে আর প্রচুর লাভ করছে। নিয়ম অনুযায়ী রেশন দোকানের উপলব্ধ সামগ্রীকে বোর্ডে লেখা উচিত, যা তারা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে পেয়েছে, আর রোজ বিক্রি হওয়া সামগ্রীর হিসাবও লিখে রাখা উচিত। গরিমা বুঝতে পারে যে উপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত। সে রেশন দোকানের স্টক বাবদ একটা RTI করে। সব তথ্য পাওয়ার পর সে ফুড অ্যান্ড সাপ্লাই কমিশনারের কাছে গিয়ে রেশন দোকানের মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানায়। গরিমার এই লড়াই রেশন মাফিয়া আর বহু মানুষকে সমস্যায় ফেলে দেয়। গরিমার মা লাজবন্তীকে খুব নরমভাবেই একজন হুমকি দেয় যে গরিমা সমস্যায় পড়তে পারে। গরিমার জন্য লাজবন্তীর চিন্তা স্বাভাবিক ছিল, কিন্তু গরিমা পিছিয়ে না এসে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেশন ডিলাররা স্টকের বিবরণ লিখতে বাধ্য হয়। রেশন মাফিয়াদের কাছে গরিমা একটি আতঙ্ক হয়ে দাঁড়ায়। তারা তার আওয়াজ আর প্রতিবাদকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা করে, যা কিনা সব দুর্নীতির বিরুদ্ধে ওঠা প্রতিবাদের সঙ্গেই হয়ে থাকে। গরিমার উপরে হামলা হয়, গলা কেটে তাকে খুব খারাপভাবে জখম করা হয়। তারপর এখনো বিপদ মুক্ত, গলায় 9টা স্টিচ পড়েছে। ডাক্তারবাবু,
এখন আমরা কি ওর সঙ্গে দেখা করতে পারি? আর একটু পরেই আমরা ওকে ওয়ার্ডে শিফট করছি। ওকে। এখানেই হামলা করা হয়েছে। এই কৌটোগুলো সব ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দাও। চলো এখন এই কেসটা দেখতে হবে। স্যার, একজন সবজিওয়ালা ছিল যে এই ঘটনাটা ঘটতে দেখেছিল, ও এখন হাসপাতালেই আছে। আর কেউ ছিল? হ্যাঁ স্যার, এই পাড়ার হরিশও ছিল, ও ওদের সাথে হাসপাতালে গেছে। জানি না হরিশ এসব ঘটতে দেখেছিল কিনা। স্যার, একটু আধটু মনে আছে, ছেলেটা রোগা পাতলা ছিল। ও যখন দৌড়িয়ে মোড় নিচ্ছিল তখন দেখতে পেলাম। ওই দাঁড়া 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 গরিমাদি! আমি তো সেরকম কিছু দেখিনি স্যার। আমি সুভাষের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি। আমি গরিমাদের বাড়ির পাশেই থাকি স্যার। এটা নিশ্চয়ই রেশন মাফিয়াদের কাজ, এর পেছনে ওরাই আছে। আমি শুধু এটাই জানতে চাই, গরিমা কি আক্রমণকারীকে আগে থেকেই চিনতেন? আর ইন্সপেক্টর, কি বলছেন আপনি? এই মাফিয়ারে কি এমন কাউকে পাঠাবে যাকে গরিমা আদৌ চেনে? হয় আপনি রেশন মাফিয়ার এগেইনস্টে কোনো স্টেপ নিন, না হলে ছেড়ে দিন। দেখুন, এটা বুঝতেই পারছি ওরা এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য কাকে কাকে ঘুষ দিতে পারে। আপনি যাই মনে করুন না কেন, আমি শুধু আমার ডিউটি করছি। তদন্তের জন্য এটাই ভালো হবে যদি আমরা জানতে পারি এই হামলার পিছনে কে আছে, বা এর আগে কেউ কোনোদিন ওনাকে হুমকি দিয়েছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা হয়েছিল, যে গরিমা সর্বনাশ করে দেবে বলে ভয় দেখিয়েছিল। জানি না, একটা দাড়িওয়ালা লোক ছিল। ইন্সপেক্টর, যদি আপনি সত্যি এই কেসটা ক্র্যাক করতে চান তাহলে রেশন দোকানের মালিকদের তুলুন, তারাই আপনাকে বলে দেবে এই হামলার পেছনে কারা ছিল। সবজিওয়ালার কথায় স্কেচ বানাই স্যার। আর কোনো খবর পেলে? এর মধ্যে অবশ্যই রেশন মাফিয়াদের হাত আছে। এই মেয়েটা নিজের এরিয়ার রেশন মাফিয়াদের এগেনস্টে লড়াই করছিল। মেয়েটা খুবই পপুলার স্যার। ওই কলোনির লোকেরা জড়ো হচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমাদের হামলাকারীকে ধরতে হবে। দাঁড়া দাঁড়া, আয় মা, আয়, সাবধান। তোমার এই লড়াইটা আমরা বিফলে যেতে দেব না গরিমা। তুমি আমাদের রাস্তা দেখিয়েছো, এখন আমরা আর কারো কাছে মাথা নত করব না। দাদা, যবে থেকে এই মেয়েটার উপর হামলা হয়েছে তবে থেকে একটু বেশি ফেমাস হয়ে গেছে। পুরো হিরোইন হয়ে গেছে একদম। হাট বকিস না, চুপচাপ নিজের কাজ কর। আরে আমার পিছনে কেন তো লেগে আছেন সাহেব? তো তুমিই ছিলে হামলার পিছনে? স্যার, পেছন থেকে কিনা জানি না, তবে ওপরের কোনো লোকের হাত নিশ্চয়ই আছে। কোনো লাভ নেই স্যার, কেন ফালতু ঝামেলা যাচ্ছেন? তো ওই লোকটা কোথায় যে গরিমাকে আক্রমণ করেছিল? সাহেব, ওই লোকটাকে ধরে কি আর হবে? আছে কোথায় ও? আমাকে কেউ কোনো টাকা দেয়নি স্যার। আমি বুঝতে পারছি না আপনি কি ব্যাপারে কথা বলছেন। তুমি গরিমা চৌধুরীর উপর আক্রমণ কেন করেছো? স্যার, আমি কারো ওপর কোনো হামলা করিনি। আমাকে ফালতু এখানে নিয়ে এসছেন। আমি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ স্যার,
এই ছেলেটাই ছিল। এই লোকটাই ছিল। গরিমাদি, এই ছিল। থ্যাংক ইউ। গরিমা ওকে চিনে ফেলেছে স্যার, কিন্তু এখনো মুখ খুলছে না। ওকে বুঝিয়ে দিয়েছে হয়তো মুখ না খুলতে। চার্জশিট ফাইল করো, দেখছি। 4 মাস পর হামলাকারীকে জামিনে ছেড়ে দেওয়া হলো। মামলা এখনো পেন্ডিং। গরিমা চৌধুরীর 1 মাস পর্যন্ত কথা বলা বারণ ছিল, কারণ তার আঘাত সারতে সময়ের প্রয়োজন ছিল। কিন্তু যেদিনই গরিমা সুস্থ হয়ে উঠল, মানুষের অধিকারের জন্য তার প্রতিবাদের সিদ্ধান্ত আরো দৃঢ় হলো। বাবা, আমি আসছি। আচ্ছা, কোথায় যাচ্ছিস তুই? কাজে যাচ্ছি মা। তুই এখনো ঠিক হসনি, গলা থেকে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। মা, যেটা শুরু করেছি সেটাকে ছেড়ে দেবো কি করে? সবে তো পরিবর্তন শুরু হয়েছে। যা পরিবর্তন হওয়ার হবে। তুই কেন জীবনটা ঝুঁকিতে ফেলছিস? দেখ, আপনি বাঁচলে বাপের নাম। মা, কাউকে না কাউকে তো বিপদের সামনে যেতেই হবে, কেউ তো করবে। আমি জানি না। লাজবন্তী, যেতে দাও ওকে। ওর সিদ্ধান্ত একদম সঠিক। ওর মনোবলটা ভেঙে দিও না তুমি। শশাঙ্ক বাবু। গরিমা, খুব ভালো লাগছে তোমাকে এখানে দেখে। আপনারা তো ভাবেনি যে আমি ফিরে আসব। একেবারেই নয়। ইনফ্যাক্ট তুমি তো সবে যুদ্ধের বিউগল বাজিয়েছ, এখন অনেক কাজ বাকি আছে। একদম। আর তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এসো বসো, কাম সেট। ব্যাপারটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে নন্দুদা। জটিল তো হয়েছেই। এলাকার লোকেরা আমাদেরকে প্রশ্ন করতে একদম ভয় পায় না। শুনেছি যে আরটিআই অ্যাক্ট তো পার্লামেন্টে পাস হয়ে গেছে। নন্দুদা, ওপরে কথা বলো, না হলে আমরা সব শেষ হয়ে যাব। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের লোকেদেরও এরা কম জ্বালায়নি নন্দুদা। ম্যাডাম, স্যারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, আর জানি না উনি কখন আসবেন। ঠিক আছে, আমরা ওয়েট করব। একদিনের কথা হোক, দুদিনের কথা হোক, ভুলে যেতে পারে। দুদিনের কথা নাকি? না, কিন্তু এই কেসটা। 1 মিনিট, কি হলো? চলে গেছে ওরা? না স্যার, ওরা তো যাচ্ছেই না। বলছে আপনার আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই মেয়েটাও না মাথা খারাপ করে দেবে পুরো। আর কটা আরটিআই ফাইল করে ওদের শান্তি হবে? আর প্রত্যেক আরটিআই ফাইলের পর আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ও শুধু আরটিআইতে সন্তুষ্ট হবে না, ওর জন্য একটা অন্য ব্যবস্থা কেন করছি না? একটা কাজ করি, ওকে কিছুটা ভাগ দিয়ে দেওয়া হোক, তাহলে চুপ করে যাবে। না স্যার, এই চুপ করে বসার মতো নয়। গলা কেটে দিয়েছে, তাও জোর গলায় কথা বলছে। ও এখন পাড়াপড়শিকেও বলতে শিখিয়ে দিয়েছে। এবার কি করব? 3 দিন হয়ে গেল লুকিয়ে বেড়াচ্ছি। আবার যদি বড় সাহেবের কাছে চলে যায় তাহলে আমাদের সবার প্রবলেম হয়ে যাবে। এটা তোর ভুল। তুই এমন লোককে কাজে লাগিয়েছিস যে কাজটা ভালো করে জানেই না। স্যার, এই ব্যাপারে তো আপনার সঙ্গে কথা বলেছিলাম। আপনি তো বলেছিলেন যে ওর মুখটা বন্ধ করে দিতে। আরে সব কিছুকে তুই আমার কথা মতো করিস নাকি? স্যার, এখন কি করব এটা তো বলুন। এখন দেখুন, জ্বালিয়ে খাচ্ছে মেয়েটা। আমাদের লোকসান হয়েই চলেছে। স্যার, আমাদের লোকসান হলে আপনারও তো লোকসান হবে স্যার। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না না স্যার, আমাদের সে ক্ষমতা কোথায়? আপনি আমাদের প্রভু স্যার। ঠিক আছে, এক কাজ কর, ওকে আর একবার হুমকি দিয়ে দে। কিন্তু হ্যাঁ,
এবার ওর উপর হামলা করবি না। ও কিন্তু খুব বিখ্যাত হয়ে গেছে, সবকিছু উল্টে যেতে পারে। ওর বাড়ির লোককে হুমকি দে, আর এটা চালিয়ে যাবি। আচ্ছা স্যার। স্যার, প্রেসের লোকেরা আপনার সঙ্গে দেখা করতে চায়। এখন না, পরে আসতে বলো। ওকে। এগুলো বাড়ি বাড়িতে গিয়ে দিতে হবে, ঠিক আছে? আর সবাইকে বোঝাতে হবে যে এটা কেন সবার দরকার। দিনে 1 ঘন্টা করে সময় দিন আর প্রত্যেককে গিয়ে বোঝান যে কেন এটা দরকার। গরিমা, বাড়ি চল। দাদা, এখানে এখনো অনেক কাজ পড়ে আছে। মা কান্নাকাটি করছে। আরে কিন্তু হয়েছে কি, ব্যাপার কি? অজয়দা, গরিমাকে নিয়ে মা প্রচণ্ড চিন্তিত। আমরা ওকে আর এখানে কাজ করতে দিতে পারবো না। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। সেটাই তো বুঝতে পারছি না। মা সমানে কান্নাকাটি করছে। মা শুধু চাইছে যে গরিমা এখনই বাড়ি ফিরে আসুক। গরিমা, বাড়ি গিয়ে দেখো মায়ের কি হয়েছে। দাদা, এটুকু তো বলো যে কি হয়েছে। মাই বলবে তোকে। মা কেঁদো না, আর আমাকে বলো কি হয়েছে। আজকে সন্ধ্যেবেলা যখন ফিরছিলাম তখন রাস্তায় দুটো লোক আসলো। হ্যাঁ, গলা কেটে দিলাম তাও মিছে গেল। তবে এরকম ভাবার কারণ নেই যে পরে কিছু হবে না। আপনারা কারা? এটাই তো সমস্যা। আমরা কি সেটা জেনে কি হবে? আপনার মেয়েটা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন ভেবেছেন কি ওর সঙ্গে কি কি হতে পারে? ওর মাথায় একটা কথা ঢুকছে না কেন? ও তো শুধু নিজের কাজেই মাথা ঘামাতে পারে। এইসব বিপ্লব টিপ্লব সব ফালতু ব্যাপার। কোনোদিন কিছু ছুড়ে দিলে না সবকিছু শেষ হয়ে যাবে। বিপ্লব সাঙ্গ হয়ে যাবে। শেষবার ভালো মুখে বলে দিলাম, বুঝিয়ে বলবেন ওকে। চলি। হয়ে গেছে পরিবর্তন, যা হবার হয়ে গেছে। বিপ্লব যতটা হবার ছিল, লোকেদের ভালো যতটা হবার ছিল হয়ে গেছে। তুই না গরিমা প্রচণ্ড স্বার্থপর হয়ে গেছিস। নিজের কাজ ছাড়া কিচ্ছু বুঝিস না। তুই কি কিছুই বুঝিস না তোর কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? আর বদলানোর পরেও কতটা বদলাবে সমাজ? তোর কি মনে হয় সবকিছু পাল্টে যাবে? আর যদি পাল্টাও তাহলে কতদিনের জন্য পাল্টাবে? তুই দেখে নিস কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক আগের মতোই চলছে। বাবা, তুমিও কি এরকম ভাবছো? মা, তুই আমাদের সন্তান। তোর সামনে যদি কোনো সমস্যা আসে তাহলে তো আমাদের চিন্তা হবেই। বাবা, আমি যদি ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে আমার সাথে যারা এসছে তাদের কি হবে? যারা পরিবর্তনের জন্য কাজ করছে, ওদের অনেক বড় ধাক্কা লাগবে। ধাক্কা লাগলে লাগবে। তোর কি দায় পড়েছে নাকি? না মা, আমার কোনো দায় নেই। আমি ঠিক সেটাই করছি যেটা আমার ঠিক মনে হচ্ছে আর যেটা করা দরকার। মা, আমি অন্ধ নই। আমি এটা দেখতে পাচ্ছি আর আমি জানিও যে আমার এটা করার জন্য সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। সিস্টেমের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু আমি বড় করে ভাবতে তো পারি, বড় আশা তো করতে পারি। মা, কলোনির লোকজন বদলাচ্ছে, নিজেদের অধিকারের জন্য দাবি করছে। এইসব বিপদ তো সবসময় আসতে থাকবে। আর আমি যদি হাঁটি তাহলে পড়ে যাওয়ার ভয় তো থাকবেই। কিন্তু তা বলে তো আমরা হাঁটা বন্ধ করব না। তুমি বলো, ছোটবেলায় তুমি যখন আমাদেরকে হাঁটা শেখাতে তুমি ভয় পেতে তো যে আমরা পড়ে যাব? কিন্তু তা বলে কি তুমি আমাদের হাঁটা শেখাওনি? সবাইকে যখন পেয়েছি আমাদেরকে বলতেই হবে, সত্যি বলতে হবে, সত্যির জন্য আন্দোলন করতে হবে, সত্যির জন্য লড়াই করতে হবে। আমাকে আটকেও না মা, আমি কিছুতেই পিছু হটব না। যেরকম ভাবে কথা হলো সেরকম ভাবেই করতে হবে, কিন্তু এই মেয়েটিকে হুমকি দেওয়া হয়, তার উপর হামলা চালানো হয়, তাকে পেটানো পর্যন্ত হয়।
কিন্তু সে হার মানেনি। তার উদ্দেশ্য দৃঢ় ছিল, যা কোনো সমস্যার সামনেই ভেঙে পড়ার মতো নয়। তার এলাকার মানুষ এখন তার সঙ্গে ছিল, কারণ সেই তাদের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছিল। আর আজ তারা সেই জন্যই তার পাশে এসে দাঁড়িয়েছে। ওর বিরোধীরা নতুন নতুন পদ্ধতি খুঁজছিল, কিন্তু সবকিছুই বিফলে যাচ্ছিল। ওকে নিজেদের রাস্তা থেকে সরাতে বারবারই অসফল হচ্ছিল। হ্যাঁ, ও কথা বলতে চায় তোমার সঙ্গে। আমার সাথে? কেন, কেউ নেই? আর একজন জার্নালিস্ট তোমার ইন্টারভিউ করতে চায়, অনেক কথা শুনেছে তোমার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, শি ইজ কামিং। ওর বয়স সত্যি 24? আগে হ্যাঁ, 24 বছর বয়স। ইনফ্যাক্ট যখন ও জয়েন করেছিল তখন ওর বয়স ছিল 18। অদ্ভুত তো। কেন? আমি জানি না কেন, আমার মনে হয়েছিল আমার করা দরকার তাই। রেশন মাফিয়াদের সাথে লড়াই, ওদেরকে চ্যালেঞ্জ করা, কিছু তো একটা হবেই যেটা তোমাকে সাহস জুগিয়েছে, উৎসাহ দিয়েছে। জানি না, ব্যাস আমার শুধু এটাই মনে হয়েছিল যে লোকজনের তাদের অধিকারটা পাওয়া দরকার। আপনার কি মত? হ্যাঁ অবশ্যই। আপনি যখন কিছু করেন আর বলেন যে আপনার লক্ষ্য হলো লোকজনের বা গরিবদের সাহায্য করা, কিন্তু তারপর আপনি এটা লক্ষ্য করেন না যে সেই সাহায্য গরিবদের কাছে আদৌ পৌঁছলো কিনা। শহরের অন্য জায়গায় গিয়ে দেখুন, জায়গা কত পরিষ্কার, কত ভালো, একদম পরিপাটি, কিন্তু এখানকার জায়গা সেরকম কেন নয়? কারণ আপনারা চান যে জায়গাটা এরকমই থাকুক। কারণ আপনি আমাদেরকে যাই দিচ্ছেন যেন দয়া করছেন, যাতে সেই দয়ার পরিবর্তে ভোট চাওয়া যায়। ব্যাস সেটাই ব্যাপার। ওরা আমাদেরকে চিন্তা করতে দিতেই চায় না যে আমরা চিন্তা করি। কারণ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা প্রশ্ন করব। আমরা এই প্রশ্নটাই করব যে ওই পার্কটা তৈরি করতে গিয়ে এত টাকা লাগালেন, তাহলে সেটা সংরক্ষণ কোথায়? তারপর আরো প্রশ্ন করব, তাহলে কি ওটা উপরি ইনকামের জন্য বানিয়েছিলেন? কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? কতটা ঘুষ দেওয়া হয়েছে? আমরা অনেক প্রশ্ন করে ফেলবো। সেই জন্যই আমাদের প্রশ্ন করার সুযোগই দেওয়া হয়নি, শুধুমাত্র আমাদের উপর দয়া করা হয়েছে। রেশন, জল সব, আবার সেটা দিয়ে অন্যভাবে রোজগার করো, যাতে আমরা আমাদের হকের জিনিসটা না পাই। আসলে এরা তো লোকেদের প্রয়োজনের কথাটা জানতেই চায় না, শুধুমাত্র দয়ার দান করে, তারপর সেগুলোকে নষ্ট করে, লোকেদের কাছে পৌঁছতেই দেয় না। আমরা এখনো কেন মালিক চাকরের মানসিকতা থেকে বেরোতে পারিনি? তুমি শুধু এই কলোনির লোকেদের জন্যই লড়াই করছো, কিন্তু স্ক্যাম তো আমাদের সারা দেশে হচ্ছে, আর আমাদের দেশ তো অনেক বড়। কিন্তু এটা তো কোনো কথা নয় যে যেটা হচ্ছে সেটাকে হতেই দিতে হবে। আপনি বলুন। না, তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা যতই অপছন্দ করি না কেন, পরিস্থিতি তো একই থাকবে। তাহলে আমাদের ভুল চিন্তার পরিবর্তন করতে হবে। আমরা কেন সবসময় সঠিক আর ভুলের গল্পটা বলতে থাকি? কেন বলি যে সত্যেরই সবসময় জয় হয়? কারণ এটা তো আমরা মেনেই নিয়েছি যে ভুল করার মধ্যে কোনো ভুলই নেই, আর এটা জীবনেরই একটা অঙ্গ। আর যদি সেটাই হয় তাহলে আমরা এই সম্পর্কে স্কুলে কেন পড়াই না? আমরা ছোটবেলায় ভালো কথা শুনবো আর বড় হয়ে সমাজের এই ভুলটা দেখবো, তাহলে কি আমরা দুঃখিত বা কষ্ট পাবো না? আমাদেরকে বাচ্চাদের আমাদের বর্তমান সম্পর্কে বলতে হবে, ওদেরকে ভুলের ব্যাপারে সতর্ক করতে হবে, আর ভ্রষ্টাচার সম্পর্কে সচেতন করতে হবে। ওদেরকে চিন্তা করা শেখাতে হবে, যাতে ওরা অন্ধের মতো কাউকে বা কোনো কিছুকে বিশ্বাস না করে। রেশন মাফিয়াদের বিরুদ্ধে এই সংগ্রাম, তুমি এই অঞ্চলের বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার জায়গায় পৌঁছে গেছো। সবাই গরিব, কেউ তো মিউনিসিপ্যাল স্কুলেও যায়, আর সেখানে তো অর্ধেক সময় টিচার আসেই না। আপনি আমার সাথে গিয়ে দেখুন ওই স্কুলের অবস্থা। আমরা কেন বাচ্চাদের এই সামান্য চাহিদাটাও পূরণ করতে পারি না? প্রাইভেট স্কুলে 25% সিট ইকোনমিক উইকার স্টুডেন্টদের জন্য সংরক্ষিত থাকে, কিন্তু আদৌ সেটা কতখানি কার্যকরী হয় এটা দেখার জন্য কেউ নেই এটা দেখার জন্য যে আদৌ এটা কার্যকরী হচ্ছে কিনা। সেই জন্যই আমি আওয়াজ তুলেছি যে কলোনির বাচ্চাদের ওদের এই অধিকারটাকে কে পাইয়ে দেবে। সত্যিটা তো এটাই যে গরিবদের উঠে দাঁড়ানোর বা কিছু করার কোনো ক্ষমতাই নেই, কারণ সিস্টেম চায় না যে ওরা এগিয়ে যাক। কারণ সিস্টেমের জন্য এরা ব্যাংক, 5 বছরের ফিক্সড ডিপোজিট, যার ইন্টারেস্ট একজন নেতা 5 বছর বাদে নেয় ভোটের মাধ্যমে, আর তারপরে দেখে গরিব করেই রেখে দেয়, বিভিন্ন যোজনা দিয়ে দেয়। প্রথমে শাড়ি, সাবান, সাইকেল, কুকার এসব দিত, আর আজকাল মোবাইল, ট্যাব আর কিছু সোনা দিয়ে দেয়। কাউকে না কাউকে তো পরিবর্তনের জন্য আওয়াজ তুলতেই হতো। যত লোক আসবে তত ভালো। আমার পুরো ভরসা আছে যে বদল হবেই, পরিবর্তনও আসবে। তো নেক্সট স্টেপ কি ইলেকশনে দাঁড়ানো? আমার মনে হয় আমরা যদি এই সিস্টেমে পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের নিজেদের এই সিস্টেমের অংশ হতে হবে। বাইরে থেকে আমরা শুধু লড়তে পারি, প্রেশার তৈরি করতে পারি, কিন্তু কোনো সমস্যাকে যদি নির্মূল করতে হয় তাহলে আমাদের এই সিস্টেমের ভেতরে ঢুকতে হবে। একদম ঠিক। আমরা লড়াই তো করছি, কিন্তু সত্যি কথাটা এই যে আমরা একটা বেঈমান সিস্টেমের থেকে সততা পাবার প্রত্যাশা করছি। তার মানে এটাই যে আমাদেরকেই সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। ওদেরকে সিদ্ধান্ত নিতে বা ওদের ভুল সিস্টেমের প্রতিবাদ করার বদলে আমাদের নিজেদেরকে সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ করতে হবে। একদম, এক্স্যাক্টলি। সেজন্যই আমরা পরের ইলেকশনটা লড়ব।
হ্যাঁ গরিমা, এটা তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমরা সকলে তোমার পাশে আছি। এতদিন তুমি একা ছিলে, যখন তুমি আমাদের সবার হয়ে বিধানসভায় যাবে, সেখানে সিদ্ধান্ত নেবে, তখন আমাদের জন্য কত ভালো হবে। মা, আমার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর থাকবে। আমি যদি না বলি তাহলে দাঁড়াবি না নাকি? স্যার, ও জিততে পারে। সরি, ওই জিতবে। স্যার, ও জিততে পারে। সরি, ওই জিতবে। তোমার ইলেকশনে দাঁড়াবার কি দরকার? এটা আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন? আর আমি আপনাকে উত্তর দেবই বা কেন? দেখো, সমাজ সেবা এইসবগুলো ঠিক আছে, কিন্তু রাজনীতিটা ছেলে খেলা নয়। আর যদি এটা ছেলে খেলা নাই হয় তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাচ্ছি? আমি বহুদিন ধরে রাজনীতিতে আছি, আর তুমি ভাবছো তোমার মতন একজন বাচ্চা মেয়ের কাছে আমি হেরে যাব? আমি জাস্ট এটাই বলতে এসেছিলাম যে এটা কোনো পুতুল খেলা নয়। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নামটা উইথড্র করে নাও। আজ পর্যন্ত তুমি যা করে এসেছো সেটাই করো, রাজনীতিটা আমাদের ওপর ছেড়ে দাও। বছরের পর বছর ছেড়েই রেখেছিলাম স্যার, কিন্তু পরিবর্তনের দরকার আছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। ভেবেছিলাম তোমার মাথায় ব্যাপারটা ঠিক মতো ঢোকাতে পারবো। ঠিক আছে। গরিমা, তুই কিভাবে কথা বলি ওনার সাথে? মা, কথা তো উনি বলতে এসেছিলেন, আমি শুধু শুনেছি আর উত্তর দিয়েছি।
2003 সালে সত্যেন্দ্র দুবে মারা যান। কেস হিস্ট্রি থেকে জানা যায় যে তাকে ছোটখাটো চোরেরা লুঠের উদ্দেশ্যে মেরেছিল। গরিমা 2013 সালে একটি দুর্ঘটনায় মারা যায়। বলা হয় যে এটি একটি হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট কেস। সেই সময় তার বয়স ছিল 28। কিন্তু তার তোলা আওয়াজ কি এখন শান্ত হয়ে গেছে? সেটা তো সময়ই বলবে। সময় বলবে যে বহু মানুষ প্রতিবাদ করেছিল, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ তাদের জীবনই শেষ করে দেওয়া হয়েছে। অপরাধের এই শোরগোলের মধ্যে তাদের প্রতিবাদের আওয়াজ কি হারিয়ে যাবে? হয়তো তাদের আওয়াজ আমাদের মধ্যে বেঁচে থাকবে যখন আমরা তাদের আর যেই আদর্শের জন্য তারা লড়েছিলেন সেটা মনে করব। ইতিহাসে আমরা পড়েছি স্বাধীনতার জন্য লড়াই করা মহান নেতাদের সম্পর্কে। হয়তো গরিমা আর তার মতো বহু মানুষের লড়াই আমাদের নানা প্রশ্ন তোলার জন্য প্রেরণা যোগাবে। যা বলতে আমরা ভয় পাই, ভাবি কেউ কি আমাদের কথা শুনবে নাকি আমাদের থামিয়ে দেবে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা, সূচনার অধিকার, এসব কথার মানে তখনই সার্থক যখন আমরা প্রশ্ন তুলব, প্রতিবাদ জানাবো। প্রশ্ন করুন যে কেন যোজনার উপর যোজনা শুরু করা হচ্ছে যেখানে তাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কোনো চিন্তাভাবনাই করা হয় না। প্রশ্ন করুন যে যতগুলো স্কিম ঘোষিত হয়েছে তাতে হওয়া দুর্নীতির তদন্তের কি হলো, জাজমেন্ট কত দূরে গেল, যত টাকা লোকসান হয়েছে তার ভর্তুকি কোথা থেকে দেওয়া হচ্ছে, কে দিচ্ছে সেই ভর্তুকি। প্রশ্ন করুন যে কাদের টাকা এই স্কিমে আর স্ক্যামে বরবাদ হচ্ছে। জিজ্ঞাসা করুন যে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কেন এসব প্রশ্ন তুলছেন না, কেন এর উত্তর চাইছেন না, আর এর উত্তরই বা কোথায় রয়েছে। আমরা কেন প্রশ্ন তুলি না যখন এরা আমাদের বাড়ির দরজায় এসে কড়া নাড়ে, ভোটের জন্য এসে হাত পাতে। আগামী শুক্রবার অর্থাৎ 20 সেপ্টেম্বর 2013 ক্রাইম পেট্রোল দস্তাকের এপিসোড টেলিকাস্ট হচ্ছে না। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর একটু ভাবুন যে প্রশ্ন করার পরিণতি ভেবে ভয় পেয়ে চুপ করে যাওয়া সেটা কি উচিত? জয় হিন্দ।